আজকের ক্লাসে বাচ্চারাও টেন্স শিখে নিতে পারবে শুধুমাত্র পিপিএফ কার্ড থাকলে। হ্যাঁ, তোমাদের কাছে যদি পিপিএফ কার্ড থাকে তাহলে যে কেউ আজকে টেন্স শিখে নিতে পারবে। পিপিএফ এই জিনিসটা আবার কি? যারা সরকারি এমপ্লয়ি আছে তারা খুব ভালো মতোই বুঝে পিপিএফ এর ফুল ফর্ম কি। হ্যাঁ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। পিপিএফ এর ফুল ফর্ম হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। কিন্তু আজকের ক্লাসে আমি পিপিএফ এর ফুল ফর্ম দিয়ে দিয়েছি পিতে প্রেজেন্ট, পিতে পাস্ট, এফ এ ফিউচার। তাহলে টেন্স কয় প্রকার সেটা জিজ্ঞাসা করো পিপিএফ কার্ডকে, তাহলেই তোমার অ্যান্সার পেয়ে যাবে। 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এই 3টা টেন্সেরই আবার 4টে করে ভাগ রয়েছে। তাহলে 3 4-এ 12টি টেন্স আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো চলো আমরা সেই 12টা নাম খুব সহজেই একটু আয়ত্ত করে নিই। আমরা শুধুমাত্র 4টি নাম মাথায় রাখবো, তাহলে আমাদের এমনিতেই আরও 8টা নাম মাথায় থেকে যাবে। কিভাবে চলো দেখে নিই। আমরা শুধু মাথায় রাখবো ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চলো আমাদের সেই ট্রিক্সটা একটু ফলো করি। প্রত্যেকটা টেন্সের প্রথমেই তোমরা প্রেজেন্ট বসিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে ফাইন। এবার তোমরা প্রেজেন্টটাকে মুছে দাও, নিয়ে সবগুলোতেই পাস্ট যুক্ত করে দাও, তাহলে হয়ে যাচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা সবগুলো থেকে পাস্টকে মুছে দিয়ে সবগুলোতে ফিউচার যুক্ত করে দেব, তাহলে হয়ে যাচ্ছে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বন্ধুরা এই 4টি নাম যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে 12টি টেন্সের নাম আমাদের এমনিতেই মাথায় থেকে যাবে। ওকে ফাইন। এবার চলো আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এই 3টা টেন্সকে কিভাবে খুব সহজে চিনবো তার ট্রিক্সটা একটু জেনে নিই। যদি কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে ডু, ডাজ, অ্যাম, ইজ, আর বা হ্যাভ, হ্যাজ খুঁজে পাই তাহলে তখনই সেটাকে বলে ফেলবো সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর যদি কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে ডিড, ওয়াজ, ওয়ার বা হ্যাডকে খুঁজে পাই তাহলে তখনই আমরা সেটাকে বলে ফেলবো সেটা হচ্ছে পাস্ট টেন্স। আর যদি কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে উইল বা শ্যালকে খুঁজে পাই তাহলে তখনই আমরা সেটাকে বলবো সেটা হচ্ছে ফিউচার টেন্স। এসো এবার আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বোঝা যাবে। দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, আই ডু। মনে করো এটার এখন আমি বাংলা জানি না, এটা আমাকে এক ঝলকে বলতে হবে এটা কোন টেন্স। হ্যাঁ, এটার মধ্যে আমরা ডু কে খুঁজে পাচ্ছি, এটা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে ফাইন। নেক্সট উদাহরণ দেখো, হি ডাজ। এবার একটু লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, আমরা ডাজ এটাকে খুঁজে পাচ্ছি, এই জন্য এটাকেও আমরা বলে ফেলবো এটাও হচ্ছে প্রেজেন্ট টেন্স। নেক্সট উদাহরণ দেখো, আই অ্যাম ডুইং। আই অ্যাম ডুইং এটারও বাংলা মনে করো জানি না, এটাও আমাদেরকে চিনতে হবে এটা কোন টেন্স। হ্যাঁ, এখানে আমরা অ্যামকে খুঁজে পাচ্ছি, এটা দেখেই আমরা বলতে পারি এটাও হচ্ছে প্রেজেন্ট টেন্স। দেখো আমাদের স্ক্রিনে আরও একটি উদাহরণ দেখতে পাচ্ছি, আই হ্যাভ ডান। আই হ্যাভ ডান একটু লক্ষ্য করো এটার মধ্যে কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, আমরা হ্যাভকে খুঁজে পাচ্ছি, আর এটা দেখেই বলে ফেলবো এটাও হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে ফাইন। নেক্সট উদাহরণ দেখো, আই ডিড। আই ডিড এখানে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, ডিড খুঁজে পাচ্ছি, এটা দেখেই বলে ফেলবো এটা হচ্ছে পাস্ট টেন্স। নেক্সট, আই ওয়াজ ডুইং। আই ওয়াজ ডুইং এখানে ওয়াজ খুঁজে পাচ্ছি, এটা দেখেই বলা যায় এটা হচ্ছে পাস্ট টেন্স। নেক্সট উদাহরণ দেখো, আই হ্যাড ডান। আই হ্যাড ডান এখানে আমরা হ্যাড খুঁজে পাচ্ছি, এটাও হচ্ছে পাস্ট টেন্স। নেক্সট উদাহরণ দেখো, আই উইল ডু। আই উইল ডু এটার মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, আমরা এবার উইলকে খুঁজে পাচ্ছি, আর উইল যেখানেই থাকবে সেটা হয়ে যাবে ফিউচার টেন্স। এভাবেই কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সকে এক ঝলকেই বলে ফেলতে পারবো 1 সেকেন্ডের মধ্যে। এবার একটু লক্ষ্য করো, আই ডু এটা তো আমরা জেনে ফেললাম যে এটা প্রেজেন্ট টেন্স। কি দেখে চিনলাম? হ্যাঁ, ডুকে দেখে চিনে ফেললাম যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের তো 4টে ভাগ, যেমন একটু আগেই দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা প্রেজেন্ট টেন্সের কোন ভাগের মধ্যে পড়ে সেটা আমরা কিভাবে জানবো? হ্যাঁ, সেই ট্রিক্সটাও তোমাদেরকে আজকের ভিডিওতেই শিখিয়ে দেব। এসো আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ শিখে ফেলি, বাকিগুলো আমরা কোনো একটা ক্লাসে আলোচনা করব। ওকে, আমরা প্রথমেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব।
যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, কি বললাম, হ্যাঁ, যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে হ্রস্বই ও, এ, অন্তস্থ অ, আই বা এন এইগুলো খুঁজে পাবো, তখনই আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এসো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। দেখো স্ক্রিনে উদাহরণটা দেখতে পাচ্ছি, আমি করি। এবার একটু লক্ষ্য করো, করি এর সঙ্গে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, হ্রস্বই খুঁজে পাচ্ছি, কারণ এখানে কর যোগ হ্রস্বই সমান করি হয়। তাই এখানে হ্রস্বই দেখেই আমরা খুব সহজে এটাকে বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে এস বা ইএস। এস বা ইএস আমরা তখনই ব্যবহার করব যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। আমি করি এটাকে এবার আমরা ইংরেজিতে বলবো, এখানে আমি এর জন্য আই ব্যবহার করতে হয়, আর করি এর জন্য ইংরেজিতে ডু ব্যবহার করতে হয়, তাহলে হয়ে যাচ্ছে আই ডু, মানে আমি করি। ঠিক তেমনি করে দেখো, তুমি করো এই বাক্যটার মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, আমরা ও খুঁজে পাচ্ছি, আর এটা দেখেই খুব সহজে বোঝা যায় এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এসো এটাও আমরা ইংরেজিতে বানিয়ে ফেলি। এখানে তুমি এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়, ইউ বসিয়ে নিলাম, আর করো এর ইংরেজি হচ্ছে ডু, তাহলে হয়ে যাচ্ছে ইউ ডু, এর অর্থ তুমি করো। নেক্সট উদাহরণ দেখো, সে করে এই বাক্যর মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, এবার এ খুঁজে পাচ্ছি, কারণ কর যোগ এ সমান করে, তাহলে এ দেখেই বোঝা যায় এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। চলো এটাকেও আমরা ইংরেজিতে বানাই। এখানে সে এর জন্য ইংরেজিতে হি ব্যবহার করতে হয়, হি বসিয়ে নিলাম, আর করে এর জন্য ইংরেজিতে ডু ব্যবহার করতে হয়, ডু বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ডু। তাহলে কি বাক্যটা হয়েছে? না, এখানে কিন্তু বাক্যটি হয়নি। একটু আগেই তোমাদেরকে বলেছিলাম, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমাদেরকে এস না হলে ইএস ব্যবহার করতে হবে। তো এখানে আমাদেরকে ইএস ব্যবহার করতে হবে, তাহলে ডুটা হয়ে যাবে ডাজ, তাহলে হয়ে যাচ্ছে হি ডাজ, অর্থাৎ সে করে। এবার যদি বলি আপনি করেন, তো একটু লক্ষ্য করো এটার মধ্যে আমরা এন খুঁজে পাচ্ছি, আপনি করেন, এই যে এন খুঁজে পাচ্ছি, এই জন্য এটাও হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এর ইংরেজি হবে ইউ ডু, এখানে ইউ মানে আপনি, ডু মানে করেন, ইউ ডু মানে আপনি করেন। এবার এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বানাবো। এগুলো যতগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এগুলোকে আমরা নেগেটিভ বানাবো এবং ইন্টারোগেটিভ বানাবো। কিভাবে খুব সহজে বানাতে হয় চলো তার নিয়মগুলো জেনে নিই। এবার এসো আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাই। নেগেটিভ সেন্টেন্সে বানানোর জন্য আমরা একটা ছন্দ মাথায় রাখবো, সেটা হচ্ছে নানি নাই, নানি নাই। তো নানি নাই এই যে ছন্দটা দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে নানির নাকে টেনে যদি আমরা করি এর পরে যুক্ত করি তাহলে হয়ে যাবে আমি করি না। আমি করি না যখনই বলবো এটা নেগেটিভ হয়ে যাবে। তো নেগেটিভ আমরা এটাকে ইংরেজিতে করতে চাই। ইংরেজিতে করার জন্য কিচ্ছু করার দরকার নেই, আমাদেরকে সাবজেক্টের পরে একটা ডু নট বসাতে হবে। ডু নট না হলে ডাজ নট, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট ব্যবহার করতে হবে, আর বাকি সব ক্ষেত্রে আমাদেরকে ডু নট ব্যবহার করতে হবে। তো আমি করি না এর ইংরেজি হয়ে যাবে আই ডু নট ডু, আই ডু নট ডু, অর্থাৎ আমি করি না। তুমি করো এটাকেও আমরা নেগেটিভ করব কিভাবে? নানির নাকে টেনে বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে তুমি করো না। এটাকেও আমরা ইংরেজিতে বানাবো এভাবে ইউ ডু নট ডু, ইউ ডু নট ডু, শুধু একটা ডু নট বসিয়ে দিলেই সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ঠিক তেমনি করে সে করে এটাকেও নেগেটিভ করতে গেলে নানির নাকে টেনে বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে সে করে না। এটাকে আমরা ইংরেজিতে এভাবে বলবো হি ডাজ নট ডু। তো এখানে ডাজ কেন ব্যবহার করলাম? কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজ ব্যবহার করা হয়েছে, তারপরে নট ব্যবহার করা হয়েছে। ওকে ফাইন, একটু ভালোভাবে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারি সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট ব্যবহার করলেই সেটা হয়ে যায় নেগেটিভ সেন্টেন্স। কিন্তু যদি আমরা নানির নিকে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে আমি করিনি, তখন এটা কিন্তু হয়ে যাবে পাস্ট। একটু ভালোভাবে মাথায় রাখবে জিনিসটা, নানির নিকে যদি বসিয়ে দিই তখন হয়ে যাবে আমি করিনি, এটা তখন পাস্ট হয়ে যাবে, তখন বলতে হবে আই ডিড নট ডু। এটা আমি কোনো একটা ক্লাসে তোমাদেরকে শেখাবো। নানির নাইকেও বসালেও সেটা হয়ে যায় পাস্ট, অর্থাৎ আমি করি নাই যদি বলি তখনও আমাদেরকে বলতে হবে আই ডিড নট ডু।
তখনই কিন্তু সেটা হয়ে যাবে পাস্ট। একটু ভালোভাবে মাথায় রাখবে জিনিসটা, আমি গত ক্লাসে তোমাদেরকে এটা শেখাবো। আজকে আমরা যেহেতু পাস্ট নিয়ে আলোচনা করছি না, তাই আমরা আজকে এটা সাইডে রাখছি, এটা কোনো একটা ক্লাসে শিখবো। ওকে ফাইন। এবার চলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো, এগুলোকে আমরা মুছে দিচ্ছি। আমি করি, এটাকে ইন্টারোগেটিভ বানানোর জন্য আমরা 2 নাম্বারে শুধু একটা কি যুক্ত করে শব্দের শেষে একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব, তাহলে হয়ে যাচ্ছে আমি কি করি। ঠিক তেমনি করে তুমি করো, এটারও 2 নাম্বারে কি যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে তুমি কি করো। সে করে, এটারও 2 নাম্বারে কি যুক্ত করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে সে কি করে। ঠিক তেমনি করে আপনি করেন, এটারও 2 নাম্বারে কি যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আপনি কি করেন। এবার আমরা এগুলোকে ইংরেজিতে বানাবো। ইংরেজিতে বানানোর জন্য কি করতে হবে, আমাদেরকে শব্দের প্রথমে ডু না হলে ডাজ ব্যবহার করতে হবে, বাকি যা আছে তাই থাকবে, তাহলে আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। কিভাবে দেখো, আমি কি করি, এটা আমরা বলবো ডু আই ডু, অর্থাৎ আমি কি করি। তুমি কি করো, ডু ইউ ডু, ডু ইউ ডু, অর্থাৎ তুমি কি করো। সে কি করে, ডাজ হি ডু, ডাজ হি ডু, অর্থাৎ সে কি করে। আপনি কি করেন, ডু ইউ ডু। এবার একটু লক্ষ্য করো, আমরা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ডু এবং ডাজ যুক্ত করে ফেললাম, আর সেটাই হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এবার চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে একটু আলোচনা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে মাথায় রাখার জন্য আমরা একটা ছন্দ মাথায় রাখবো, সেটা হচ্ছে ছ্যাছি ছ বাংলায় থাকে যদি এমন প্রত্যয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি তারে অতি নির্ভয়। তাহলে বাংলা বাক্যে ক্রিয়া শেষে ছ্যাছি ছ থাকলেই সেটাকে আমাদেরকে ধরে নিতে হবে, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই সেখানে অ্যাম ইজ আর এর ব্যবহার করতে হয়, অর্থাৎ ছ্যাছি ছ থাকার জন্য আমাদেরকে অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে। এবার সমস্যা হচ্ছে আমরা অ্যাম ইজ আর কোথায় ব্যবহার করব, এটাই অনেকে বুঝতে পারি না। চলো এটাও আমরা একটু সহজ করে জেনে নিই। যেখানেই আমরা আই লেটারটি দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ব্যবহার করব। যেখানে আমরা ইউ উই দেই এই 3টা সাবজেক্টকে দেখতে পাবো সেখানেই আমরা আর ব্যবহার করব। আর যেখানে আমরা হি সি নেম ইট এই সাবজেক্টগুলো দেখতে পাবো সেখানেই আমরা ইজ ব্যবহার করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, এটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কোনটা কোথায় ব্যবহার করতে হবে। তারপরে আমাদেরকে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে আমরা ইংরেজি বাক্য দেখে কিভাবে খুব সহজে চিনবো যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি অ্যাম ইজ আর এরপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এভাবে আমরা ইংরেজি বাক্য দেখে খুব সহজেই চিনে ফেলতে পারি। ওকে, চলো আমরা উদাহরণ ফলো করি। আমি করছি ছি ছি, এই বাক্যের শেষে আমরা ছি কে খুঁজে পাচ্ছি, এটা দেখেই বুঝে নিতে পারছি এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে কিভাবে ইংরেজিতে বানাবো দেখে নাও। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে নিচ্ছি। আই এর পরেই কিন্তু অ্যাম ব্যবহার করব, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা অ্যাম কেও বসিয়ে দিচ্ছি। এবার আমরা বলেছিলাম ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব, তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যায় ডুইং, তাহলে হয়ে যাচ্ছে আই এম ডুইং, যার অর্থ আমি করছি। এবার দেখো তুমি করছ ছ ছ, এই বাক্যের শেষে আমরা ছ খুঁজে পাচ্ছি, এটা দেখেই বোঝা যাচ্ছে এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এটাও আমরা ইংরেজিতে বানাবো খুব সহজে। এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, এর জন্য ইউ ব্যবহার করতে হয়, ইউ বসিয়ে নিলাম। এরপরে কিন্তু আমাদেরকে আর ব্যবহার করতে হবে, আমরা আর কেও বসিয়ে নিচ্ছি। আর করা এর ইংরেজি হচ্ছে ডু, তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যায় ডুইং, তাহলে হয়ে যাচ্ছে ইউ আর ডুইং, অর্থাৎ তুমি করছো। নেক্সট, সে করছে ছে ছে, এই বাক্যের শেষে আমরা ছেকে খুঁজে পাচ্ছি, এটা দেখেই বোঝা যায় এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো চলো এটাও আমরা ইংরেজিতে বানাই। এখানে সাবজেক্ট সে, এর জন্য ইংরেজিতে হি সি দুইটাই ব্যবহার করা যায়। ছেলে হলে পরে হি ব্যবহার করতে হয়, মেয়ে হলে পরে সি ব্যবহার করতে হয়। তো আমরা এবার সি ব্যবহার করছি, এরপরে কিন্তু আমরা ইজ ব্যবহার করব, যেটা স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা ইজ বসিয়ে নিলাম, এরপরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব। তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যায় ডুইং, তাহলে হয়ে যাচ্ছে সি ইজ ডুইং, অর্থাৎ সে করছে। নেক্সট উদাহরণ দেখো, রহিম করছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এটাও আমরা ইংরেজিতে বানাবো খুব সহজে। এখানে সাবজেক্ট রহিম, তার জন্য তার নামটা বসিয়ে দিলাম। এবার একটু লক্ষ্য করো, আমরা যেখানে নেম দেখতে পাবো বলেছি সেখানেও আমরা ইজ ব্যবহার করব। তো রহিম তো একটা নাম, তাই না? তাই রহিমের পরে আমরা ইজ ব্যবহার করছি। এবার একটু লক্ষ্য করো, আমরা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব। তো এখানে ডু ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যায় ডুইং, তাহলে হয়ে যাচ্ছে রহিম ইজ ডুইং, অর্থাৎ রহিম করছে।
এবার এসো আমরা এই বাক্যগুলোকেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানানো শিখি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানানোর জন্য তোমাদেরকে একটু আগেই বললাম আমরা বাংলা বাক্যে 2 নম্বরে কি ব্যবহার করব, তাহলে সেটাই হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি এই বাংলা বাক্যগুলোর 2 নম্বরে কি ব্যবহার করি তাহলে কি হবে দেখো, আমি কি করছি, তুমি কি করছো, সে কি করছে, রহিম কি করছে। এবার একটু লক্ষ্য করো, এগুলোই কিন্তু এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা এগুলোকে ইংরেজিতে বানাতে চাই, তার জন্য আমরা কিছুই করব না। এখানে দেখো অ্যাম, আর, ইজ, এই যে 3টা হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি, এগুলোকে টেনে আমরা শব্দের প্রথমে নিয়ে চলে আসবো, তাহলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে হয়ে যাবে অ্যাম আই ডুইং, অর্থাৎ আমি কি করছি, আর ইউ ডুইং, অর্থাৎ তুমি কি করছো, ইজ সি ডুইং, অর্থাৎ সে কি করছে। এবার এসো এই বাক্যগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে বানানো শিখি। আমরা প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে যদি একটা করে না যুক্ত করি তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন আমি করছি, এর শেষে যদি না যুক্ত করি তাহলে হয়ে যাবে আমি করছি না। ঠিক তেমনি করে তুমি করছো, এর শেষে না যুক্ত করলে হয়ে যাবে তুমি করছো না। সে করছে, এর শেষে যদি না যুক্ত করি তাহলে হয়ে যাবে সে করছে না। এবার এগুলোকে আমরা ইংরেজিতে বানাতে চাই, তার জন্য আমরা কি করব, আমরা শুধুমাত্র ইংরেজি বাক্যটার 3 নম্বরে, কি বললাম, হ্যাঁ 3 নম্বরে একটা করে নট বসিয়ে দেব, তাহলেই আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এবার এসো আমরা এই বাক্যগুলো কিভাবে ইংরেজিতে বানাবো সেটা শিখে নিই। আমরা এই যে ইংরেজি সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি, এদের 3 নম্বরে একটা করে নট বসিয়ে দেব, তাহলেই আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে আই হচ্ছে 1 নাম্বার, অ্যাম হচ্ছে 2 নাম্বার, এরপরে আমরা নট বসিয়ে দিচ্ছি 3 নাম্বার, তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম নট ডুইং, অর্থাৎ আমি করছি না। ঠিক তেমনি করে ইউ আর নট ডুইং, অর্থাৎ তুমি করছো না। সি ইজ নট ডুইং, সে করছে না। তাহলে আমরা কি করলাম, শুধুমাত্র 3 নম্বরে একটা করে নট বসিয়ে দিয়েই আমরা নেগেটিভ সেন্টেন্স বানিয়ে নিতে পারলাম। এবার এসো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শিখে ফেলি। আমরা বাংলা বাক্য দেখে কিভাবে চিনব যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা আগে একটু জেনে নেওয়া দরকার। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে এছি, এছো বা এছে থাকে তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই সেখানে হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করতে হবে। তো হ্যাভ হ্যাজ কোথায় ব্যবহার করব, কোন সাবজেক্টের পরে ব্যবহার করব, এসো জেনে নিই। আই, ইউ, উই, দে, এই 4টে সাবজেক্টের পরে আমরা হ্যাভ ব্যবহার করব। হি, সি, নেম, ইট, এই 4টে সাবজেক্টের পরে আমরা হ্যাজ ব্যবহার করব। যে কোনো পারফেক্ট টেন্সেই আমাদেরকে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই কথাটা যেন তোমাদের মাথায় থাকে, যে কোনো পারফেক্ট টেন্সের জন্য ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাও ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়, যদি পাস্ট পারফেক্ট হয় তাও ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়, যদি ফিউচার পারফেক্ট হয় তাও ভার্বের 3 নাম্বার ফর্মটাই আমাদেরকে ব্যবহার করতে হয়। তবে শুধুমাত্র আমাদেরকে হেল্পিং ভার্বগুলো চেঞ্জ করতে হয়। যদি হ্যাভ হ্যাজ এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে তাহলে সেটাকে ধরে নিতে হবে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তো চলো আমরা স্ট্রাকচারটা জেনে নিই। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। আমরা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। আমি করেছি, এই বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আমরা এছিকে খুঁজে পাচ্ছি। আমি করেছি, এছি, তো এই এছি দেখেই বুঝতে পারছি এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো চলো এটাকে আমরা ইংরেজিতে বানিয়ে ফেলি। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে নিচ্ছি। এবার একটু লক্ষ্য করো, আমরা আই সাবজেক্টের পরে কি ব্যবহার করব বলেছিলাম, হ্যাঁ আমরা হ্যাভ ব্যবহার করব বলেছি, তো হ্যাভ বসিয়ে নিচ্ছি। এরপরে আমাদেরকে কিন্তু ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। এই কথাটা যেন তোমাদের একটু ভালোভাবে মাথায় থাকে, যে কোনো পারফেক্ট টেন্সের জন্য ভার্বের 3 নাম্বার ফর্মটাই ব্যবহার করা হয়, অন্য কোনো ভার্বের ফর্ম ব্যবহার করা চলবে না। তো আমাদেরকে এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। ডু এর 3 নাম্বার ফর্ম হচ্ছে ডান, তো আমরা ডান বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ ডান, অর্থাৎ আমি করেছি। নেক্সট উদাহরণ দেখো, তুমি করেছো, এই বাক্যে ক্রিয়ার শেষে এছোকে খুঁজে পাচ্ছি, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চলো এটাকেও ইংরেজিতে বানিয়ে ফেলি। এখানে তুমি সাবজেক্ট, ইউ বসাচ্ছি, ইউ এরপরে হ্যাভ ব্যবহার করতে হবে, হ্যাভ বসিয়ে দিচ্ছি। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম আমরা ডান ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ হ্যাভ ডান, অর্থাৎ তুমি করেছো। নেক্সট, সে করেছে,
এই বাক্যে ক্রিয়া শেষে এবার অ্যাছেকে দেখতে পাচ্ছি, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চলো এটাকেও ইংরেজিতে খুব সহজে বানিয়ে ফেলি। এখানে সে সাবজেক্ট, এর জন্য হি ব্যবহার করতে হয়, হি বসিয়ে নিচ্ছি। হি এরপরে কিন্তু হ্যাজ ব্যবহার করতে হবে, হ্যাজকেও বসিয়ে নিচ্ছি। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম ডান বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি হ্যাজ ডান, অর্থাৎ সে করেছে। এবার এসো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো। তো প্রত্যেকটি বাংলা বাক্যের 2 নাম্বারে কি ব্যবহার করছি, তাহলে হয়ে যাবে আমি কি করেছি, তুমি কি করেছো, সে কি করেছে। এগুলোকে ইংরেজিতে আমরা বানাবো, তার জন্য একটাই ট্রিক্স ফলো করব, সেটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, এই দুইটা হেল্পিং ভার্বকে টেনে শব্দের প্রথমে বসিয়ে দিচ্ছি। তাহলে হয়ে যাবে হ্যাভ আই ডান, হ্যাভ আই ডান অর্থাৎ আমি কি করেছি, হ্যাভ ইউ ডান অর্থাৎ তুমি কি করেছো, হ্যাজ হি ডান অর্থাৎ সে কি করেছে। তাহলে আমরা খুব সহজেই কিন্তু ইন্টারোগেটিভ বানিয়ে ফেললাম। এবার এসো এগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে বানানো শিখি। আমরা নেগেটিভ সেন্টেন্সে বানানোর জন্য প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে একটা করে না বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে আমি করেছি না, তুমি করেছো না, সে করেছে না। তো এগুলোও আমরা ইংরেজিতে বানাবো খুব সহজে। আমরা শুধুমাত্র 3 নম্বরে একটা করে নট বসিয়ে দেব, তাহলেই আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে আই হ্যাভ নট ডান অর্থাৎ আমি করেছি না, ইউ হ্যাভ নট ডান অর্থাৎ তুমি করেছো না, হি হ্যাজ নট ডান অর্থাৎ সে করেছে না। এবার এসো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো সেটা আগে জেনে নিই। হ্যাঁ, যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। কি বললাম, হ্যাঁ সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। হতে পারে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হতে পারে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হতে পারে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে কিভাবে চিনব, যদি হ্যাভ হ্যাজ এরপরে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি হ্যাড এরপরে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি উইল বা শ্যাল এরপরে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তোমরা নিশ্চয়ই ইংরেজি বাক্য দেখে খুব সহজে চিনে নিতে পারবে, যদি হ্যাভ হ্যাজ এরপরে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এসো আমরা বাংলা বাক্য দেখে কিভাবে খুব সহজে চিনবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো বাংলা বাক্যে সময়টা উল্লেখ থাকে, তারপরে যাবত না হলে ধরে, এই দুইটা জিনিসের মধ্যে একটা উল্লেখ থাকে এবং তারপরে যদি ক্রিয়ার সঙ্গে ছে ছি ছ থাকে তাহলে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো উদাহরণ দেখা যাক। আমি 3 দিন ধরে কাজটি করছি, আমি 3 দিন ধরে কাজটি করছি। এবার একটু লক্ষ্য করো, এখানে 3 দিন একটা সময়, তারপরে পাচ্ছি ধরে, তারপরে দেখো করছি, এই যে করছি বলছি এখানে শব্দের শেষে আমরা কি পাচ্ছি, হ্যাঁ ছি পাচ্ছি ক্রিয়ার সঙ্গে। এবার চলো আমরা ইংরেজিতে বানাবো। তো তার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এসো এটাকে আমরা ইংরেজিতে বানিয়ে ফেলি। এখানে সাবজেক্ট আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা কি ব্যবহার করব, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ আই, ইউ, উই, দেই। এগুলোর পরে হ্যাভ বিন ব্যবহার করতে হয়, হি, সি, নেম, ইট। এগুলোর পরে হ্যাজ বিন ব্যবহার করতে হয়। তো আই পেয়েছি আমরা, হ্যাভ বিন ব্যবহার করব, তো হ্যাভ বিন বসিয়ে নিলাম। এরপরে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে, তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যাবে ডুইং। তারপর আমরা আদার ওয়ার্ডস লিখে ফেলবো, দ্য ওয়ার্ক ফর 3 days, তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days, অর্থাৎ আমি 3 দিন ধরে কাজটি করছি। নেক্সট উদাহরণ দেখো, সে 3 দিন ধরে কাজটি করছে। এটা আমরা ইংরেজিতে এভাবে বলবো, হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days, অর্থাৎ সে 3 দিন ধরে কাজটি করছে। এবার আমরা এই সেন্টেন্সগুলোকেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো। তার জন্য আমরা বাংলা বাক্যের 2 নম্বরে কি শব্দটা ব্যবহার করব, তাহলেই হয়ে যাবে এটা ইন্টারোগেটিভ। যেমন আমি কি 3 দিন ধরে কাজটি করছি, সে কি 3 দিন ধরে কাজটি করছে। আমি কি 3 দিন ধরে কাজটি করছি এটাকে এভাবে বলবো, হ্যাভ আই বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days। সে কি 3 দিন ধরে কাজটি করছে, এটা আমরা বলবো হ্যাজ হি বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাবো। তার জন্য আমরা শব্দের শেষে একটা না বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে আমি 3 দিন ধরে কাজটি করছি না। এটাকে আমরা এভাবে বলবো যে আই হ্যাভ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days। আমরা শুধু 3 নম্বরে নট বসিয়ে দিয়েছি, আর কিছুই করিনি, বাকি যা আছে তাই আছে, আর এটাই হয়ে যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তেমনি করে সে 3 দিন ধরে কাজটি করছে না, এটা আমরা এভাবে বলবো হি হ্যাজ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, আমি তোমাদের কাছ থেকে 500টার মতো কমেন্ট আশা করছি। যদি আমি 500টা কমেন্ট আমি তোমাদের কাছে পাই, তো আমি পরবর্তী ক্লাসগুলো খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবে সবাই।